সবাইকে অনেক ধন্যবাদ। আ বিশেষ করে বাংলাদেশ স্টাডি ফোরাম আ এবং যারা আমাকে রিচ করেছেন, আর যারা এখানে শ্রোতা হিসেবে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আ অবশ্যই আমরা আ যখন কোনো একটা একাডেমিক বিষয় আলোচনা করতে যাই, আ অনেক সময় আমাদের খুব তথ্যগত এমনকি খুবই খিটখিটে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। আমি অবশ্যই চেষ্টা করব আজকের আলোচনাটা আ অনেকটা আ খুবই নরমাল ওয়েতে যেন আমরা বুঝতে পারি আসলে কি বলতে চাচ্ছি, কি আমাদের আসলে টার্গেট, কেন আমরা চিন্তা করতেছি যে বাংলাদেশের বর্তমান এই সময়টাতে নতুন ধরনের ন্যারেটিভ বা বয়ান অথবা আলাপ তৈরি করতে হবে। আর এই জায়গাটাতে আমি আজকে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা বেসিক্যালি ফরেন পলিসি মানে পররাষ্ট্রনীতির জায়গাটা। অবশ্যই এটা নিয়ে আমার মনে হয় যেমন আমরা প্রায় দেখতেছি এটা খুবই ভালো দিক যে সবাই আ যে যার পার্সপেক্টিভ থেকে যেমন জিয়া হাসান ভাই ইকোনমি থেকে অথবা সবাই সবার জায়গা থেকে এই জায়গাটা তুলতেছে। তো আমিও আসার পরে আরকি চিন্তা করলাম এখানে একটা আ এই যে বিষয়টা যে আমাদের পররাষ্ট্রনীতি সেখানে আমরা কোন জায়গাটাতে কাজ করলে আ নতুন একটা ন্যারেটিভে বাংলাদেশকে আমরা রাখতে পারবো। যেখানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে তার পলিসিটাকে এপ্লাই করতে পারবে। একটু আগে সাবেদীন ভাই যে বিষয়টাকে বলল যে আসলে বাংলাদেশের চোখে বিশ্ব দেখায়, অনেকটা এরকম জায়গা থেকে দেখার চেষ্টা করা হবে। আ তো শুরু করার আগে আমি আসলে খুব ছোট্ট একটা আ ঘটনা দিয়ে শুরু করতে চাই। আমি জাস্ট খুবই বেশ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসা হইছে। আ আমরা সবাই জানি বাংলাদেশ আমরা কি পরিস্থিতির মাঝে আজকের এই অবস্থায় এসেছি। আমরা যদি বলতে যাই আসলে অনেক কিছুই বলার সুযোগ আছে। সবাই কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড। আমাদের আসলে বিষয়গুলা যে জায়গা থেকে আমরা দেখি, এই জায়গাটা অনেকটা হচ্ছে XYZ পলিটিক্যাল পার্টি থেকেও অনেকটা বড় কথা হলো সিস্টেমের যে সমস্যা। যে একটা ডিক্টেটর, একটা অথরিটেরিয়ান সিস্টেম সেটার এগেইনস্ট এ গিয়ে যখন ফল করলো এরপরে যে আমাদের যে আলাপটা তুলতে হবে, সেই আলাপের জায়গা থেকে কিন্তু আমরা বারবার কথা বলতেছি। কারণ আমরা একটা মানে এমন এক রক্তাক্ত এক অবস্থা দেখে আসছি গত ১৬ বছরে। দেখার পরে আমাদের সবাই এই বিষয়টা অনেকটাই কনভিন্সড যে আমাদের এখন কি নিয়ে আলাপ করতে হবে। কারণ আমরা সবাই বুঝি যে যেটা ছিল অবশ্যই ওখানে মারাত্মক রকমের একটা গ্যাপ ছিল। আমরা যেমন আমাদের একাডেমিক ভাষায় বলি যে লিটারেচার গ্যাপ। তো আমাদের তো আসলে লিটারেচার না পুরো দেশটাই একটা গ্যাপ আরকি। যেখানে আমরা যাই সেখানের মধ্যে আসলে বড় রকমের একটা গলদ আছে। সেজন্যই আমাদের বারবার এই আলাপগুলা তুলতে হয়। আর বাই দ্য ওয়ে আমি আসলে এটাও বলে রাখি একটা আমরা যখন একটা টক দিই এই যে স্বল্প সময়ের জন্য আ এটা এনাফ না। আমি আসলে চেষ্টা করেছি আমার কিছু রাইটিংস বা এগুলো যেন হচ্ছে সবার কাছে রিচ করে এখানে রাখা আছে। আমার আলোচনার পরেও যেন আশা করি আপনারা যেন এটা ফলো আপ করতে পারেন। কারণ আমার এই বিষয়ে আমি আ প্রায় প্রচুর লেখালেখি আছে বিশেষ করে সফট পাওয়ার এর উপরে। আমি জাস্ট রিসেন্টলি বলতে পারেন যে বাংলাদেশকে ফোকাস করে এই জিনিসটা আরো ক্লোজলি দেখার চেষ্টা করতেছি। যে গল্পটার কথা বলতে চাচ্ছিলাম, আমি ২ থেকে ৩ দিন আগে যখন আমি আসতেছিলাম আমার আ ট্রানজিটটা ছিল নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি থেকে যখন আমি বাংলাদেশে আসবো ঢাকাতে আমি দেখলাম প্রচুর স্টুডেন্ট বসা আমার সামনে। আ এরা অবশ্যই ইন্ডিয়ান স্টুডেন্ট, মোস্টলি কাশ্মীরি স্টুডেন্ট। আর কিছু আছে চেন্নাইয়ের, কিছু আছে হয়তো অন্যান্য অঞ্চলের হতে পারে। তো মোস্টলি হচ্ছে মেয়ে। এটা হচ্ছে সবচেয়ে খুব ইন্টারেস্টিং আরকি পজিটিভলি আমি দেখতেছি। আ তো আমি ১-২ জন ছেলেকে পাইলাম যেহেতু দেখেই বোঝা যাচ্ছিল মেয়েরগুলো খুবই কনজারভেটিভ। আমি ওদেরকে ইয়ে করতে চাইলাম না। অনেকক্ষণ অবজার্ভ করলাম। আসলে যেটা হয় কারণ লম্বা সময় আপনি যখন ট্রানজিট এ পান তখন কিছু একটা করতে ইচ্ছা করে, কি করা যায়? তো আমারও মাথায় আসলো যে দেখি একজনকে নক করে দেখি কারা এরা, কোথায় যাচ্ছে? তখন জিজ্ঞাসা করলাম তখন প্রায় মনে হয় ২০-৩০ জনের মতো এরা সবাই বাংলাদেশে যাচ্ছে। কেন? তারা বাংলাদেশে পড়ালেখা করে। এবং মোস্টলি তারা হচ্ছে মেডিকেলে পড়ে। কোথায় পড়ে? তারা কুমিল্লার একটা ইউনিভার্সিটি, মেডিকেল একটা ইউনিভার্সিটিতে পড়ে। আ সঙ্গত কারণে আমি এখন নাম বলতেছি না। তো ওই মেডিকেলে তারা পড়ে। তো আমার কাছে এই বিষয়টা আ আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে কতজনের মতো আছে? শুধুমাত্র একজন যাকে জিজ্ঞেস কাশ্মীরি, আমি যাকে জিজ্ঞেস কতজনের মতো বাংলাদেশ কাশ্মীরি বাংলাদেশে আছে? সে বলল thousands এর উপরে আছে কাশ্মীরি নাকি বাংলাদেশে।
তারপর বললো অন্য কোন কোন অঞ্চল আছে, বললো চেন্নাইয়ের আছে, এমনকি মোস্ট অফ দ্য ইন্ডিয়ান বিভিন্ন স্টেটের যারা আছে মানে মোস্টলি মেডিকেল এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো পড়তে আসে। এছাড়াও আমি অন্যান্য জায়গা থেকেও জানতাম, বিশেষ করে সোমালিয়া থেকে শুরু করে অন্যান্য অনেক অঞ্চলের স্টুডেন্ট এখানে পড়তে আসে। তো এই গল্পটা কেন প্রয়োজন? এই গল্পটা এই জন্যই প্রয়োজন, আমাদের আজকের যে লেকচার এটা শেষে গেলে আমরা রিলেট করতে পারবো যে আমরা যখন বলি সফট পাওয়ার বা হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি, হচ্ছে এই যে ইনস্টিটিউট তৈরি করা, এই যে হচ্ছে আমি আমার দেশের পলিসি কেন আমার তৈরি করতে হবে, যে পলিসির মাধ্যমে আমি আসলে এনগেজমেন্টটা বাড়াতে পারবো। আমার এই যে রিজিয়ন, আমার পাশের দেশ, আমার অঞ্চল থেকে শুরু করে আমার পুরো বিশ্বে আমার এনগেজমেন্টটা কি হবে, আমি আসলে কি এই যে আমাদের এখন বিশেষ করে যেহেতু আমাদের একটা লম্বা সময়ের একটা ক্ষোভ ছিল, হয়তো এক্স ওয়াই জেড এর বিরুদ্ধে হতে পারে, মানুষের বিরুদ্ধে হতে পারে, কিন্তু এই জায়গায় এসে আমরা ক্ষোভটাকে যে জায়গা থেকে প্রকাশ করি সেটা অনেকটা হার্ড পাওয়ার স্টাইলে, এই করব সেই করব, ইতিহাসকে আমরা টেনে আনি। তো বেসিক্যালি আমরা এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর একটা ন্যারেটিভে নিয়ে আসতে পারি, আলাপ নিয়ে আসতে পারি, যেটা আমরা ফরেন পলিসিতে অ্যাড করতে পারি। তো সেটার এই যে কি পয়েন্টে এই গল্প থেকে আমরা শুরু করব, যে আমরা দেখি আসলে সফট পাওয়ারটা কি আসলে। আমার মনে হয় কিছুটা অনেকেরই ধারণা আছে, যেহেতু নামটাই সফট তো বোঝাই যাচ্ছে এটা কি। তবে এটা মনে রাখেই আমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট বা পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো বা এই ডিসকোর্স নিয়ে আলোচনা করি, যেটা আমরা মোস্টলি দেখি এই যে সফট পাওয়ার, পাবলিক ডিপ্লোমেসি, এটা আসলে কোনো পাওয়ার না। এটা 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 এমন কোনো জিনিস না যেটা আপনাকে মানে ইমিডিয়েটলি হচ্ছে কোনো একটা কিছু করার জন্য সক্ষমতা দান করবে, কিন্তু এটা আপনাকে কি করবে, এই যে একটা সাইকেল, মানে আপনি একটা পলিসি নেবেন যে আমার 10 বছরের একটা পলিসি, 30 ইয়ার্সের একটা পলিসি, অথবা 20 বছর একটা পলিসি, অথবা মাত্র 6 মাসের একটা পলিসি। সো আমি কিভাবে শুরু করব, সেটার ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ হিসেবে এই সাইকেলটা আমি শুরু করব। এই সাইকেলটা দিয়েই আমার হচ্ছে তখন আমার এই যে পলিসি মেকিংটা করব, সেটা আমি কিভাবে করব, সেটাকে আমি আইডেন্টিফাই করব। হ্যাঁ, আমার এই দেশের সাথে, আমার পার্শ্ববর্তী দেশের সাথে, আমার কি বলে মধ্যপ্রাচ্যের অথবা হচ্ছে ওয়েস্টের কোনো একটা দেশের সাথে যে সম্পর্কটা হবে, সেটার অবশ্যই আমার স্পেসিফিক এমনকি স্পষ্ট একটা আলাপ থাকতে হবে, বয়ান থাকতে হবে। এবার আসি আমরা সফট পাওয়ারের যে জিনিসটা, আমরা খুব সিম্পলি যদি তথ্যর জায়গা থেকে দেখি, তথ্যটা একটু বলি সবাইকে, কেন আসলে আমরা একাডেমিয়াতে তথ্যকে খুব গুরুত্ব দিই। কারণ আমি জানি স্টুডেন্ট থেকে শুরু করে ইভেন প্রচুর একাডেমিশিয়ানও আছে এটাকে খুবই হেট বা অনেকটা ইয়ার জায়গা থেকে দেয়, কি প্রয়োজন, এগুলার তো বাস্তবতাই নেই। খুব ছোট্ট করে এটা যদি একটু বলি, তথ্যটার প্রয়োজন হচ্ছে এরকম, আমরা যদি আমাদের ভবিষ্যৎকে রিড করতে চাই, আমরা যদি দেখতে চাই যে 5 বছর পর, কারণ আমরা গড না, আমরা কেউ হচ্ছে এই লেভেলে আমাদের পাওয়ার নেই, বাট আমাদেরকে রিড করতে হয়, একটা কৌশল সাজাতে হলে আমাদেরকে রিড করতে হয় যে 5 বছর পর আমি কি করব, আমার দেশটাকে আমি কোথায় দেখতে চাই, 20 বছর পরে কোথায় দেখতে চাই, 50, 1000, 500 বছর পরে আমি কোথায় দেখতে চাই। সো এই জন্য আমাকে রিড করতে হয়, আর এই জন্য আমাকে তথ্য পড়তে হয়, কারণ এই তথ্য আমাকে হেল্প করে, হ্যাঁ আমি এইভাবে পড়তে চাই। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে এই যে সফট পাওয়ার, এটা 1990-এর শতকের দিকে হচ্ছে এটা তথ্য, জোসেফ এসনাই নামে একজন প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটি, সে হচ্ছে এই তথ্য নিয়ে আলোচনা করলো যে আচ্ছা আমরা তো একটা লম্বা সময় থেকে স্নায়ু যুদ্ধ, কোল্ড ওয়ার খেললাম, প্রচুর পরিমাণে যুদ্ধ খেললাম, প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের অস্ত্র সরঞ্জাম সব ব্যবহার করলাম। তো এখন তো এটা এনাফ, কারণ এটা দিয়ে আসলে আমি মানুষের মানে কলিজাটার মধ্যে যে একটা ভালোবাসা আমার দেশের প্রতি, এটাতে হচ্ছে না, কারণ এটার মধ্যে মানুষের ভয় তৈরি হচ্ছে, সে আমাকে আসলে ভয় পাচ্ছে না, এটা দিয়ে তো আমি পলিসি তৈরি করতে পারবো না, কারণ আমাকে মানুষ ভালোবাসতে হবে, সে ভালোবাসেই আমাকে সে সব কিছু দিতে হবে। এই সময়টাতে সে হচ্ছে এটা তৈরি করলো। আচ্ছা তাহলে কি করতে হবে এখন আমাদের, আমরা একটা নতুন পলিসি তৈরি করবো। ওই পলিসিটা কি হবে, আমরা হচ্ছে অন্য দেশে যাবো, আর অন্য দেশের মানুষ বলবো ও উই লাভ ইউ সো মাচ, কাম। মানে এই যে একটা পলিসি অ্যাট্রাকশন, মানে হচ্ছে আমাকে ভালোবাসবে, আমাকে পছন্দ করবে, আমার সাথে কাজ করতে কোনো ফোর্স করতে হবে না, কোনো দেখাতে হবে না যে দেখো আমার দেশের এত মিলিটারি আছে, আমার দেশের এত অস্ত্র আছে, আমি এত সফিস্টিকেটেড ওয়েপন্স হতে বানাই, মডার্ন ওয়েপন, এটা সেটা, এগুলো কিচ্ছু আমি করব না, আমি হচ্ছে অ্যাট্রাকশন তৈরি করব। আমরা অবশ্যই আমরা এগুলোর অনেক ভিন্ন ব্যাখ্যাও আছে, আমরা যদি গ্রামসি থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে আবার এটাকে দেখি, এটাকে হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, আমি ওই জায়গায় যাব না, আমি এটাকে পজিটিভ জায়গা থেকে দেখব। তো
এই যে নিউ লিবারাল একটা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা কি কাজ করলো, এই যে গ্রেট পাওয়ার যে দেশগুলো আছে, বিশেষ করে ওয়েস্টার্ন গ্রেট পাওয়ার, বিশেষ করে আমেরিকার যে উত্থান, এই উত্থানের এই 90 থেকে 94, এরপরে 2000 থেকে শুরু করে এই জোসেফ এসনাই বারবার সে হচ্ছে এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করলো, আমেরিকা সে যদি $500 বিলিয়ন মিলিটারি পিছনে খরচ করে, তাহলে তার অ্যাটলিস্ট $100 বিলিয়ন শুধুমাত্র তার সংস্কৃতির পিছনে খরচ করা উচিত। সে ভালো ভালো মুভি বানাক, হলিউড মুভি দেখে আমার কাছে মনে হবে আমার এই প্যান্ট, এই ড্রেস, এই কোট, এই ধরনের ড্রেস আপ পরতে হবে, ওই যে ম্যাকডোনাল্ডে আমার খেতে হবে, তারপর হচ্ছে আমাকে স্টারবাক্স একটা কফি খেতে হবে। এটা কিন্তু কেউ ফোর্স করে না, এটা একটা এলিটিজম, মানে এটা হচ্ছে আমার অ্যাট্রাকশন, আমি খেতেই পছন্দ করি, চা খাবো, কফি খাবো, তবে সেটা আমার স্টারবাক্সে হতে হবে। সো এটাকে হচ্ছে পিওরলি একটা কনস্ট্রাক্টেড একটা কিন্তু পলিসি। এটা কিন্তু এমন না যে হুট করে একদিন হয়েছে, স্বপ্নে সবাই দেখছে যে আমাদের স্টারবাক্সে খেতে হবে, না, এটা প্ল্যান ওয়াইজ একটা পলিসি মেকিং। তো এই জন্য হচ্ছে তারা 90 থেকে এটা করলে আমাকে কোয়াইট সাকসেসফুল ছিল। ইভেন এই সেম ব্যক্তিটা 2008 সালে তিনি ফরেন মিনিস্টার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময়, যেটা অনেকটাই সাকসেসফুল ছিল। যদিও আমরা আমেরিকার পলিসিগুলোতে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইরাক অথবা আফগানিস্তান বা তাদের যে হার্ড পাওয়ার বিষয়গুলো আছে সেই চোখে দেখি। আর এটাই আমাদের আসলে মূলত এই যে গ্লোবাল যারা পাওয়ারফুল আছে, সেটা আমেরিকা হোক যাই হোক, সেখানে আমরা মিসটেক করি যে আসলে পাওয়ারটা শুধুমাত্র হার্ড পাওয়ার দিয়ে তারা ক্রিয়েট করতেছে না, সেটা ইরাক হোক, আফগানিস্তান হোক, যাই হোক। তো এই 90-এর পর থেকে আসলে মূলত স্নায়ুযুদ্ধের পর আর বর্তমান পর্যন্ত এই যতগুলা আমরা এই অ্যাট্রাকশন দেখি, সেটা ইউএসএ হোক, ইউকে হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, অথবা আমাদের চোখে দেখা যত ওয়েস্টার্ন বা কমিউনিটি আছে, এরা হচ্ছে এভাবেই তাদের পলিসি কনস্ট্রাক্ট করছে। এখন এবার আসি আমরা এই যে সময়টা আমরা দেখি, বিশেষ করে গত 1 থেকে 1.5 দশকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতিতে। কেমন গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু দেখতে হবে। আমি কয়েকটা পয়েন্ট বলি। 2010-এর পর, বিশেষ করে 2013 থেকে এই সময়টা আমাদেরকে দেখতে হবে যে কি হয়েছিল এই পৃথিবীতে। আমরা জানি খুবই সিম্পলি, আমরা চায়নার কথা বলতে পারি যে চায়না ফার্স্টলি হচ্ছে শি জিনপিং ক্ষমতায় আসলো, এরপরে তারা তাদের সবচেয়ে যে বড় প্রজেক্টটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা ইনিশিয়েট করলো, আর এর মাধ্যমে তারা নিজেদের একটা অবস্থান তৈরি করলো। তারপরে এটার অনেক ব্যাখ্যা আছে, মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন স্কলারদের পক্ষ থেকে এই ব্যাখ্যাটা এইভাবে দেয় যে এটা হচ্ছে আরেকটা হেজেমনিক, মানে পাওয়ার ক্রিয়েট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু চায়না অথবা চাইনিজ স্কলারদের একটা ব্যাখ্যা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সফট পাওয়ার, আমরা আসলে এঙ্গেজ হচ্ছি পুরো বিশ্বের সাথে, আমরা এর মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করব, এই করব, সেই করব, কিন্তু সবগুলো সফট, আমরা একটা হারমোনিয়াস সোসাইটি বানাবো, আমরা একটা মানে শান্তিপূর্ণ একটা আমাদের উত্থান হবে। এই 2013-র পর থেকে আমরা দেখবো 2017-তে যেমন চায়না একটা আরও একটা বড় প্রজেক্ট হলো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এরপর আমরা দেখবো এখানে আরও অনেকগুলা গ্রেট পাওয়ারের জন্ম, বা মিডল পাওয়ার যেটা বলে আর কি, যারা খুবই গ্রেট পাওয়ার না কিন্তু মাঝামাঝি ধরনের পাওয়ার অ্যাপ্লাই করে, যেমন টার্কি হতে পারে, যেমন ইরান হতে পারে, সৌদি আরবিয়া হতে পারে, কাতার হতে পারে, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর হচ্ছে এই যে বিভিন্ন গ্লোবাল সাউথ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই পাওয়ারগুলো, মানে মাল্টি পাওয়ার আমরা যেটা বলি আনি, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রাইজ করা শুরু করলো। আর এরা সবাই একটা জায়গায় একমত যে আমি কোনো ধরনের হার্ড পাওয়ার অ্যাপ্লাই করব না, আমার একটাই উদ্দেশ্য পুরো পৃথিবীতে এটা জানান দেওয়া যে দেখো আমার প্রচুর সফট, আমি একদম মানে পুরো বিশ্বে আমি উন্নয়ন করে বড়ায় ফেলবো, পুরো বিশ্বে শুধু শান্তি আর শান্তি থাকবে, এটাই তাদের স্লোগান, আর এটা দিয়ে হচ্ছে তারা এঙ্গেজ হতে চায়। যেমন টার্কির জায়গা থেকে যদি আমি বলি, টার্কি চায় যে হচ্ছে যে সে প্রচুর পরিমাণে হিউম্যানিটেরিয়ান কাজ করবে, এভাবেই সে তার পলিসি কনস্ট্রাক্ট হচ্ছে, আর এটাই সে তার সফট পাওয়ার হিসেবে ইউটিলাইজ করতে চাচ্ছে। আবার যদি আমরা বলি কাতারের কথা বলি, সে হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক একটা ইয়ে করতে হয়, সে চাচ্ছে যে পিসফুল একটা হাব হোক, যে মিডল ইস্টের হচ্ছে সুইজারল্যান্ড অথবা হচ্ছে আপনার কি বলে এটার নাম, আমরা যদি নরওয়ের কথা বলি, আমরা যেভাবে মানে এই যে নর্ডিক কান্ট্রিগুলোর যখন আমাদের স্বপ্নে আসে, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম এদের কোনো মিলিটারি হার্ড পাওয়ার এগুলো কিছুই দেখি না, আমাদের মাথায় ইমিডিয়েটলি চলে আসে যে এই দেশগুলো হচ্ছে খুবই পিসফুল বা ওদের পজিটিভ জিনিসগুলো আছে, আমি পিসফুল বলবো না বাট মোস্টলি পজিটিভ। তো এই কাতার থেকে এরকম দেশগুলো হচ্ছে এই জিনিসগুলোই তৈরি করতে চাচ্ছিল। এরপর আমরা সাউথ কোরিয়ার কথা বলি, কারণ এই সময়টাতে সবচেয়ে ইন্টারেস্টিংলি ইফেক্টিভ ওয়েতে যারা সফট পাওয়ার অ্যাপ্লাই করছে, মানে অ্যাট্রাকশন তৈরি করতে, সেটা হচ্ছে সাউথ কোরিয়া। কে পপ থেকে শুরু করে আরও অনেক, আমি যারা আমাদের দেশে প্রচুর পরিমাণে ক্রিটিসিজম আছে, যেহেতু এটা আমি মনে করি একাডেমিক থেকে ইন্টালেকচুয়াল একটা ডিসকাশন, সেজন্য আমরা এটাকে ওই জায়গা থেকেই দেখবো। এই যে সাউথ কোরিয়ার মতো দেশগুলো তারা এই যে এঙ্গেজমেন্টটা করছে, এটা হচ্ছে তাদের পাওয়ার, অর্থাৎ সাইকেলটা তারা শুরু করছে। এটাকে আমরা এটা করবো না যে যেমন চায়না বলি, সাউথ কোরিয়া বলে, অথবা ইন্ডিয়ার কথাও যদি বলি,
বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরো অনেকগুলো এই যে এঙ্গেজমেন্টটা তৈরি করতেছে, এটার মূল একটা কারণ হচ্ছে এই যে গ্লোবাল যে পাওয়ার কম্পিটিশনটা আছে, এটার সাথে নিজেদেরকে ডিল করা এবং এটার সাথে নিজেদেরকে মানায় নেওয়া, আর তাদের একটা মডেল স্টেট বানানো। যেমন চায়না চাচ্ছে পাকিস্তানকে মডেল বানায় পুরো বিশ্বে দেখাতে, যে আচ্ছা আমরা এইভাবে হচ্ছে বিশ্বের সাথে সম্পর্ক করব। ইন্ডিয়াও হয়তো ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশকে এইভাবে দেখতে চাইছে। আমরা জানি সমালোচনা বা ওই জায়গাটা এখন আমার ডিসকাশনের পয়েন্ট না। তারপরে এরকম অনেকগুলো দেশকে আমরা দেখবো তারা আসলে এক্সাম্পল ক্রিয়েট করতে চায় যে দেখো আমার সাথে সম্পর্ক রাখলে কিন্তু এভাবে তোমার উন্নত হবে, তুমি একদম মানে তোমার সবকিছু হচ্ছে স্টাবিলিটি থাকবে, তোমার উন্নয়ন হবে, তুমি আসলে মূলত আমার প্রতি অ্যাট্রাক্টেড কারণ আমাকে তুমি ভালোবাসো, আমার প্রতি তুমি মনে করো না যে আমি আসলে তোমার প্রতি ফোর্সফুল ব্যবহার করতেছি। এবার আসলে আমরা এই যে বর্তমান অবস্থা পৃথিবীতে এই জিনিসটা এত ইউটিলাইজ হচ্ছে, তাহলে আমরা বাংলাদেশকে কোথায় দেখবো? বাংলাদেশের অবস্থানটা কোথায় তাহলে? আমাদের চোখে আমরা বাংলাদেশকে দেখতে পারি যে বাংলাদেশের অনেক সংকট, পৃথিবীতে সকল দেশের সংকট আছে। আমরা এই যতগুলো দেশের কথা আমি বললাম, প্রতিটা দেশের আমরা ঘন্টার পর ঘন্টা বলতে পারি তাদের সংকটের বিষয় নিয়ে। আমাদের দেশে ওই সংকটটা আছে। আমাকে যদি কেউ দেখে, আমি বলবো যে বাংলাদেশ হচ্ছে একটা মিডল পাওয়ার একটা দেশ, তার যে ক্যাপাসিটি আছে ইমার্জিং ইকোনমির কারণে, আমাদের কালচার অ্যাট্রাকশনের কারণে, আমাদের পলিটিক্যাল মানে আমাদের নিজস্ব একটা ভ্যালিউস আছে, আমাদের হচ্ছে একটা হেরিটেজ আছে, হিস্ট্রি আছে, আমাদের আমাদের একটা সিভিলাইজেশন আছে। এই যে এইভাবে পয়েন্ট করতে, আমাদের যেমন নিজস্ব একটা কিউজিন আছে, আমাদের খাদ্য ফুড, এই তারপর আমাদের একটা নিজস্ব ফেস্টিভ্যাল আছে, আমাদের হচ্ছে আমরা এঙ্গেজ করার জন্য, আমরা হচ্ছে কারোর সাথে পরিচিত, কারোর সাথে আমাদের সম্পর্ক করার জন্য আমাদের এত এত টুলস তৈরি হয়ে আছে, মানে যেটাকে বইয়ের ভাষা বা একাডেমিক ভাষা বলে সম্পদ, এত সম্পদ হয়ে আছে, কিন্তু কেন আমরা এটাকে কাজে লাগাতে পারতেছি না? কোন জায়গাটাতে অভাব? পলিসির জায়গাটাতে অভাব। সেকেন্ড কোন জায়গাটাতে অভাব? ন্যারেটিভের অভাব। কারণ হচ্ছে আমরা বয়ানই তৈরি করতে পারি নাই, হয়তোবা করা হয়েছে, হয়তোবা হচ্ছে আমাদের সামনে আসে নাই, হয়তোবা আমরা হচ্ছে মিসিং করে যাচ্ছি। কিন্তু আমি একাডেমিক জায়গা থেকে এটা মানে খুবই স্ট্রংলি বলতে পারি যে খুবই রেয়ার কেস আমরা এই জিনিসটা পাবো, এমনকি যা পাবো সেটাও তো সর্বোচ্চ একটা নিউজ পেপারের এক দুইটা অ্যানালাইসিস। তো এই যে একটা বড় গ্যাপ, কারণ হচ্ছে কি এই গ্যাপটা এই জন্যই হচ্ছে, আমি যদি একদম প্রাথমিকভাবে বলি, এই গ্যাপটা এই জন্য কারণ আমরা চিন্তাই করতে পারি না যে আমাদের দেশের এতগুলো সম্পদ আছে যেটাকে আমরা পলিসি কনস্ট্রাক্ট করে একটা আইডেন্টিটি তৈরি করে আমাদের সম্পদগুলোকে আমরা হচ্ছে অন্য দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারি। আর অন্য দেশের সম্পর্ক বিল্ড আপ করার প্রয়োজন না, আমাদের অ্যাট্রাকশনটায় আমাদের যে এই জিনিসটা আছে যে এইটাতে একটা বিশ্বের একটা সভ্যতা ছিল, এই অঞ্চলে একটা ইতিহাস ছিল আমাদের, আমাদের যে হচ্ছে মানে বর্তমান ইকোনমিতে একটা পাওয়ার, তারপর আমাদের স্ট্র্যাটেজিক যে পজিশন, আমাদের যে এতগুলা এই যে পাওয়ারফুল স্টেট হচ্ছে আমাদের যে পজিশন, এটাই তো একটা ইম্পর্টেন্স। যেমন এটার জন্য আমি যেমন তুরস্কের কথা সবসময়, আপনারা যদি টার্কি নিয়ে এখনো লেখেন, প্রথম যে লাইনটা আসবে যে এটা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে মানে খুবই ইম্পর্টেন্ট একটা দেশ। কেন? কারণ একদিকে ওয়েস্ট আর একদিকে হচ্ছে ইস্ট, এই দুইটার মাঝখানে টার্কিকে আপনার সব সময় প্রয়োজন হয়, এই জন্য আপনি টার্কি সবসময় ডিল করে। আর অন্য নেগেটিভ ভাষায় বলতে গেলে টার্কি একবার এইদিকে আরেকবার ওইদিকে, পজিটিভ ভাষায় বলতে গেলে সে সবসময় তার ইম্পর্টেন্স থাকে। এখন আসি বাংলাদেশের জায়গায় যদি চিন্তা করি, একদিকে ইন্ডিয়া, আরেকদিকে চায়না, আরেকদিকে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মতো করে এত গুরুত্বপূর্ণ কৌশলগুলা, আরেকদিকে সাউথ ইস্ট এশিয়া, আরেকদিকে হচ্ছে পুরো সাউথ এশিয়া, আরেকদিকে ইন্ডিয়ান ওশেন, এরপরে হচ্ছে মানে যতগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে। এমনকি আমরা যদি একদম আরো ক্লোজলি যদি বলি, একদম খুবই সাম্প্রতিক সময়ে যে জিনিসগুলো আছে, 2021-এর পর থেকে যে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই যে স্ট্র্যাটেজির আন্ডারে এই পুরো অঞ্চলটাকে, বিশেষ করে তারা 4টা দেশকে মানে তারা সহ আরো 3টা দেশকে গুরুত্ব দিচ্ছে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, তা হচ্ছে ইন্ডিয়া। এই পুরো অঞ্চলগুলোর মাঝে আমাদের মতো দেশগুলোর যে কৌশলগত এত বেশি গুরুত্ব, সেটাকে আমরা আসলে কিভাবে রিড করবো? আমরা কি এই কৌশলটাকে আবার আরেকটা মানে ক্ষমতা, মানে যেটাকে আমি বলি হার্ড পাওয়ার, যেটা আমরা সবসময় বলি, সেটা দিয়ে তৈরি করবো আমাদের বয়ান, না হচ্ছে আমরা সফটলি হচ্ছে এটার সাথে ডিল করতে পারি? আর আমরা কি শুধু এই গ্রেট পাওয়ার যারা যারা ক্ষমতা তাদের সাথে আমাদের ডিল করতে হবে? না, তাদের সাথে আমাদের ডিল করতে হচ্ছে না, কারণ আমাদের হাতে যে সম্পদগুলো আছে, আমাদের যে এত 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 অপরচুনিটিগুলো আছে, সেটাকেই তো আমরা কাজে লাগে আমরা এনগেজ করতে পারতেছি, সেটাকেই তো কাজে লাগে আমরা তো যেতে পারতেছি আরেকটা দেশে। আপনাকে যেমন কিছু বিষয় আমি বলি, আমি মূলত মোটা দাগে কয়েকটা পয়েন্ট থেকে কথা বলবো যে আমরা বাংলাদেশে কোন কোন জায়গায় আমাদের এই বয়ানগুলো মানে সফট পাওয়ার বা পাবলিক ডিপ্লোমেসি বয়ানগুলো তৈরি করতে পারি। বাই দ্য ওয়ে, একটা বিষয় আমি একটু বলে রাখি, যেন যেন আমরা আমাদের এখানে আমি বলি যে মেথোডোলজি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি কোন মেথডে কথা বলবেন সেটা আগে আপনার শ্রোতারা যেন বুঝে। তো এখানে আমি বলে রাখি, সফট পাওয়ার খুবই একটা বড় একটা জিনিস, ভাস্ট। আমরা আজকে এখানে কথা বলছি, এটাও একটা সফট পাওয়ার পার্ট।
আমি আজকে সাবেদা ইব্রাহিমের সাথে একটা হেসে কথা বলছি, এটাও একটা সফট পাওয়ার। হাসান জিয়া ভাইয়ের সাথে আমি হ্যান্ডশেক করছি, এটাও সফট পাওয়ার। একজনের দিকে আমি তাকায় একটা হাসি দিয়েছি, এটা একটা সফট পাওয়ার। সো এটা একটা অনেক ভাস্ট, এটাকে আপনি ইউটিলাইজ করে অনেক কিছু করতে পারেন মাস্ট, বাট এটা খুবই ভাস্ট। সো আমি স্পেসিফিক্যালি পাবলিক ডিপ্লোমেসি নিয়ে কথা বলবো। আর পাবলিক ডিপ্লোমেসির আরো ছোট্ট একটা পার্ট, আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো, যেখানে আমি দেখতে চেষ্টা করব এই পাবলিক ডিপ্লোমেসিতে কোন ওয়েতে, কোন জায়গাতে আমরা মানে আমাদের যে ইনস্ট্রুমেন্ট বলি বা আমরা যে বলি আমাদের রিসোর্স আছে, টুলস আছে, সেটাকে কোথায় কাজে লাগে আমরা হচ্ছে আমাদের ন্যারেটিভ তৈরি করতে পারি এবং কি পরবর্তী বিশ্বটাকে আমরা পড়তে পারি। তো এই জায়গা থেকে আমি কয়েকটা জিনিস অলমোস্ট আমরা পরিষ্কার যে হচ্ছে আমাদের হাতে আমাদের আচরণগত বা হচ্ছে আমাদের সুযোগগত অথবা আমাদের যে অপশনগুলো আছে সেটা অলমোস্ট স্পষ্ট। আমরা আমাদের কাছে এনাফ অ্যাট্রাকশন আছে যেটা দিয়ে আমরা বিশ্বের কাছে পৌঁছাইতে পারবো বা বিশ্ব অটোমেটিক আমাদের কাছে পৌঁছাতে পারবে, সেটা আমার ইতিহাস হোক, সভ্যতা হোক, যাই হোক। আর সেকেন্ড হলো আমাদের কাছে যে ধরনের মানে আপনি একটা জায়গায়, যেমন আমরা যদি মার্কেট ইকোনমি বা বিজনেসের কথা বলি, আমার ন্যূনতম টাকা পয়সা লাগে কিছু, আর সেই টাকা পয়সা আমরা যদি এই পলিটিক্যাল সায়েন্স বা আইআর এর ভাষায় বলি আমাদের হচ্ছে একটা মূল্যবোধ বা আমাদের হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের সংস্কৃতির কোন কোন জায়গাতে আমরা হচ্ছে ব্যবহার করে আমাদের পার্শ্ব, যেমন আমি ত্রিপুরার সাথে আমি সম্পর্ক করতে চাই, আমি আমি নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে আরো ক্লোজ সম্পর্ক করতে চাই, আবারও বলে রাখি পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে। আর পাবলিক ডিপ্লোমেসিটা খুবই স্পেসিফিক, এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসির মাধ্যমেই শুধু হয়। কারণ আপনি সফট পাওয়ার যে কোনো ব্যক্তি করতে পারে, আপনি বাইরের দেশে গিয়ে আপনি সফট পাওয়ার করতে একটু আগে যেভাবে বলেছিলাম, কিন্তু পাবলিক ডিপ্লোমেসি আমাদেরকে গভর্নমেন্টেরই পলিসি নিতে হবে, তাকেই বলতে হবে যে আমার গভর্নমেন্টের এই এই পলিসির জায়গা থেকে আমি আমার পাশের দেশ, আমি মধ্যপ্রাচ্য বা এখান থেকে দুনিয়ার এই মাথায় ওই মাথায় সম্পর্ক তৈরি করব। এখন আসি পয়েন্ট থেকে যদি বলি, যেমন প্রথম জায়গা থেকে আমরা কিভাবে দেখব বর্তমান সরকারটাকে, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এটা থেকে আমরা শুরু করতে পারি। যদিও আমার ডিসকাশনটা শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্ট বা এটার সাথে লিমিটেড, আমি চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে পরবর্তী আমাদের যে ডেমোক্রেটিক একটা সময় আসবে, আমরা আশাবাদী এই সময়টাতেও যেন এটা সবসময় এই আলোচনাটা থাকে, এই আলাপটা থাকে। তারপরেও যদি আমাদের এই বর্তমান সময়টাতে আমরা দেখি, অবশ্যই আমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে পাওয়া বাংলাদেশের, আমরা অবশ্য অনেক ক্রিটিক থাকবে বর্তমান সময় নিয়ে, আমি জানি সবারই কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে, বাট ইন জেনারেল এজ এ পাবলিক ডিপ্লোমেসি বা এটাকে যদি আমরা রিসোর্স হিসেবে বা এটা অ্যাট্রাকশন ডেভেলপ করতে চাই, আমাদের কাছে এনাফ একজন ব্যক্তি আছে, সেটা দিয়ে আমি কিন্তু ডিল করতে পারতেছি, আমি প্রকাশ করতে পারতেছি যে বাংলাদেশের এমন একটা সংকটের সময় এসে কিন্তু আমরা এই একজন ব্যক্তিকে আমরা বসাতে পারছি। দ্যাট মিনস আমাদের হাতে অপশন আছে, আমাদের কাছে লিডার যে এই যে আমরা অ্যাট্রাক্টেড করতে পারি আশপাশের মানুষদেরকে, এটা আছে। এটা একটা আমাদের কাছে, এটাকে আমরা আরো পাবলিক ডিপ্লোমেসি গভর্নমেন্টের পলিসির মধ্যে আরো এফেক্টিভলি হচ্ছে ইউটিলাইজ করতে পারি। এরপরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা পৃথিবীতে সবসময় অ্যাপ্রিসিয়েট এবং ঐতিহাসিকগতভাবে আমরা যে 5,000 বছরের ইতিহাস পড়ে থাকি বিশ্বের, এই জিনিসটা খুবই কমন দেখব যে ইয়তদের বা যুবকদের, তরুণদের আন্দোলনকে সবসময় ইতিহাস অ্যাপ্রিসিয়েট করে গেছে সবসময়। ইভেন কি বর্তমান যে ডেমোক্রেটিক বা সোকল লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমও যদি আমরা বলি, তারাও যদি সেটা কমিউনিস্ট কোন ইয়তদের রেভলিউশন হয় তাকেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, কারণ ইয়ত তরুণদের জিনিসটা সবসময়ই একটা পজিটিভ জিনিস। এই আমাদের বাংলাদেশে সেটা ঘটছে, এমনকি বর্তমান যে সময়টা, বিশেষ করে আমরা যদি বলি 1990s থেকে এই সময়টাতে, আমার মনে হয় খুবই রেয়ার কেস আমরা পাবো এই ধরনের ইয়ত মুভমেন্ট কোথাও হয়েছে বা এই লেভেলের মুভমেন্ট করে পরে সফলতা নিয়ে আসছে। এখন কথা হলো তো এই জায়গাটাতে আমরা হচ্ছে আমাদের স্পেসিফিক পলিসি নিয়ে কিন্তু আমরা এটাকে কিন্তু এঙ্গেজ করতে পারি পুরো বিশ্বের সাথে, যে এই যে ইয়ত মুভমেন্টটা হলো এটা হচ্ছে একটা এক্সাম্পল, সেটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য হতে পারে, ডেভেলপমেন্টের জন্য হতে পারে, জাস্টিসের জন্য হতে পারে, ইকুয়ালিটির জন্য হতে পারে। টার্ম আমাদের ডিপেন্ড করবে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে চাচ্ছি। যেমন আমার চায়নাতে গিয়ে তো আমার কি বলে এটার নাম ডেমোক্রেসির কথা বলার প্রয়োজন নাই, কারণ চায়নাতে সেটাই নাই। তো অর্থাৎ পলিসিটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমার এটা জানতে হবে কোথায় আমি কিভাবে অ্যাপ্রোচ করব, কার সাথে আমি কিভাবে আমার ইয়তদেরকে আমি কোথায় কিভাবে প্রকাশ করব, কিভাবে এঙ্গেজ করলে আমার কৌশলটা কি হবে। তো এই জন্যই পলিসিগুলো আমাদের এই উপর যে আমার 5-6 যেটা আমি আগে থেকে বলেছিলাম এটা ইম্পর্টেন্ট। এরপরে যে জায়গাটাতে ইনিশিয়েটিভ গুলো আমরা নিব, যে আমি একটা পয়েন্ট জাস্ট বলবো ইয়ত অথবা আমাদের বর্তমান যে অবস্থা,
ইনিশিয়েটিভগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্ক বিল্ড আপের জন্য, যেন মানুষ আমাদের প্রতি হচ্ছে অ্যাট্রাক্টেড হয়, আমাদের বলতে আমাদের দেশের প্রতি, আমাদের দেশের পলিসির প্রতি। আর পলিসির জিনিসটা এত গুরুত্বপূর্ণ জিনিস, আপনার সরকারে কে আছে না আছে এটা ইম্পর্টেন্ট না। পলিসি হচ্ছে বিল্ড আপ হবে, ইনস্টিটিউট বিল্ড আপ হবে, এটা অটোমেটিক চলবে। আর গভর্নমেন্টে কে আসলো না আসলো সেটা তার মতো করে চলবে। তো এই জন্য হচ্ছে এখন আমরা দেখি যে প্রথম যে জিনিসটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে এডুকেশনাল, মানে আপনার শিক্ষা আর ডায়াসপোরা ইনস্টিটিউট। আবারও বলি, আমাদের হয়তোবা কোনো সিভিল থিঙ্ক ট্যাঙ্ক থাকতে পারে, সিভিল সোসাইটি থাকতে পারে যারা এটা নিয়ে কাজ করতেছে। আমি আবারও স্পেসিফিকলি আমাকে স্পষ্ট বলি, এটা হচ্ছে গভর্নমেন্টের স্পেসিফিক ইনস্টিটিউট থাকবে এবং যাদের টার্গেটে থাকবে পাবলিক ডিপ্লোমেসি বিল্ড আপ করা। মানে আপনি একটা হচ্ছে যে ডায়াসপোরা আছে, আপনি খোঁজখবর নিচ্ছেন বা তারা কিছু না কিছু হেল্প করতেন, যেমন আমাদের আছে কিছু, কিন্তু বেসিক্যালি এটা পাবলিক ডিপ্লোমেসির জায়গা থেকে চিন্তা করে তৈরি করা হয়নি। সো এটা আমাদের এই যে ন্যারেটিভের কথা বলতেছে এটার মধ্যে পড়বে না। আমাদের জন্য যেটা করতে হবে সেটা হলো এই যে ডায়াসপোরা, আমাদের যে এই যে মিডল ইস্টের যে ডায়াসপোরাটা আছে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউএসএ হোক অথবা ইউকে হোক, এই যে আমাদের সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন, তাদের সাথে আমি এঙ্গেজ কিভাবে হবো। পৃথিবীতে এটা নিয়ে কিন্তু খুব ভালো ভালো অনেকগুলো ইনস্টিটিউট কিন্তু তৈরি হয়েছে, বিভিন্ন দেশ এটা করেছে। অফকোর্স আমরা যেমন চায়নার কথা বলতে পারি, তারপর হচ্ছে তুরস্কের কথা বলতে পারি, আমরা সাউথ কোরিয়ার কথা বলতে পারি, যারা হচ্ছে স্পেসিফিক ইনস্টিটিউট যার টার্গেটই হচ্ছে শুধুমাত্র ওই দেশে বা অন্য কোনো দেশে তার যে ডায়াসপোরা আছে তার সাথে সে কানেক্ট করবে কিভাবে। এরপর এডুকেশনের যদি কথা বলি, এডুকেশনের বিষয়ে আমরা মোটামুটি সবাই অনেকটা জানি। আমি যেমন আমরা কনফুসিয়াসের কথা বলি, আমরা হচ্ছে আমেরিকান ফুল ব্রাইটের কথা বলি, টার্কিশ স্কলারশিপ যেমন টার্কি বুর্সারাই অথবা ইয়াতেবের কথা বলি, আমরা সাউথ কোরিয়ার গভর্নমেন্ট, সুইস গভর্নমেন্ট, সুইডেন গভর্নমেন্ট, এরকম অনেকগুলো গভর্নমেন্ট স্কলারশিপের কথা জানি। কিন্তু এই যে গভর্নমেন্ট স্কলারশিপগুলো কিন্তু যত না গভর্নমেন্ট কত টাকা দেয়, কি দেয় না দেয়, এটা যে পায় সে ছাড়া খুব রেয়ার কেস হচ্ছে মানুষ জানে। কিন্তু এটা কিন্তু আমরা সবার জায়গা থেকে দেখেন জিজ্ঞাসা করলে বলবো যে খুবই প্রেস্টিজিয়াস, মানে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাচ্ছে, তার মানে হ্যাঁ ভালো কিছু করতেছে এই দেশটা। এবং আমি আমি খুবই রিসেন্ট, আমি যেন আমার হয়তো ইনফরমেশন ভুলও থাকতে পারে, আমাদের দেশেও কিন্তু ছোটখাটো স্কলারশিপ দেয় গভর্নমেন্ট থেকে, কিন্তু এটাকে ওই যে পলিসি না থাকার কারণে, মানে পাবলিক ডিপ্লোমেসি না থাকার কারণে এটা আমরাও জানি না, বাইরের দেশে কেউ হচ্ছে এটাকে ওই জায়গা থেকে যে একটা অ্যাট্রাকশন আমার বাংলাদেশে যেতে হবে। দেখেন আমাদের কিন্তু এই যে একটু আমি যে গল্পটা দিয়ে শুরু করলাম, আসল গল্প না, বাস্তব যে সত্য, যে আমাদের এখানে আসতেছে, পড়ালেখা করতেছে, কিন্তু ওই পাবলিক ডিপ্লোমেসি ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আমরা এদেরকে ওই ক্যাটাগরি ওই ইনস্টিটিউটের মধ্যেই আনতে পারতেছি না। আমাদের একটা বাংলাদেশি এডুকেশন এবং ডায়াসপোরা পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউট লাগবে, যেটা হয়তো ফরেন মিনিস্ট্রি অথবা হচ্ছে কালচারাল মিনিস্ট্রির আন্ডারে হবে, যাদের মূল টার্গেট থাকবে হচ্ছে অন্য দেশে যেমন স্কলারশিপ দেয়, খুবই কম টাকা এটা দিতে পারে, কোনো সমস্যা নেই, 5 জনকে দেন আপনি, কিন্তু আপনার অ্যাডভার্টাইজ হবে হচ্ছে ধরেন 5 টাকার দিবেন স্কলারশিপ, 500 টাকার হচ্ছে অ্যাডভার্টাইজ হবে। কারণ এটা আমার দেশের ব্যাপার, আমি আমার দেশের একটা বয়ান তৈরি করতেছি, আমার দেশকে হচ্ছে সবাই এভাবেই জানবে যে হ্যাঁ বাংলাদেশেও কিন্তু খুব প্রেস্টিজের স্কলারশিপ দেয়। আর এটা এখন আমি কেন বলতেছি, যেখানে অলরেডি হাজারের উপর হাজার এখানে স্টুডেন্ট পড়তেছে বিদেশি, তো আমি এটা করবো না কেন। মানে অনেকে বলতে পারে বাংলাদেশেও বুঝি মানুষ পড়তে আসতে পারে, মানে এই যে অনেক সময় এটা থাকে, কিন্তু এই জন্য আমাদের পাবলিক ডিপ্লোমেসির এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমি 5 টাকা খরচ করব, খুবই স্মার্টলি খরচ করব, এমনকি এই 5 টাকা দিয়ে আমি 500 টাকার কাজ করে নিব। আমি একটু শুরুতে একটা জিনিস বলছিলাম যে সফট পাওয়ার আলটিমেট টার্গেটটা কিন্তু হার্ড পাওয়ার ক্রিয়েট করা। মানে আপনি ধরেন হচ্ছে এই যে একটা সফট সফট জিনিস করলেন, যেমন এরপর আপনি ভুটানে যান, আপনার এঙ্গেজমেন্টটা আরো বেশি হাই হয়ে যাবে। আপনি নেপালে যান, বাংলাদেশ থেকে পড়ুয়া কোনো ছেলেকে আপনি পাবেন, মেয়েকে পাবেন। আপনি ইন্ডিয়াতে যান, আপনি তারপর হচ্ছে কি বলে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে যান ধরেন, তারপর হচ্ছে আপনি এখানে আমাদের চায়নাতে যান, সবাই আসতে পারে। কারণ হচ্ছে আমাদের দেশ নিয়ে যদি কেউ জানতে হয়, পুরো পৃথিবীতে এটা খুবই গুরুত্ব দেওয়া হয় যে আপনি একটা দেশের ব্যাপারে যদি এক্সপার্ট হতে হয়, আপনাকে ওই দেশের পড়ালেখা না হলেও আপনাকে একটা সময় থাকতে হয়, আপনাকে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা পারতে হয়, জানতে হয়, ওই দেশের কমিউনিকেশনটা আপনি কতটুকু ভালো জানেন, এটা হচ্ছে আপনার মানে ক্যাটাগরি আর কি, যে আপনি কতটুকু এক্সপার্ট ওই দেশের ব্যাপারে বা ওই অঞ্চলের ব্যাপারে। তো অর্থাৎ এই অঞ্চলে এই মানুষগুলো অটোমেটিক্যালি চাইবে হচ্ছে বাংলাদেশে এসে পড়তে। আপনি মানে দেখবেন যে হচ্ছে তখন ইউএসএ থেকে শুরু করে সকল দেশ থেকে হচ্ছে এখানে আসতে চাইবে, কারণ সে মনে করবে যে এখানে না আসলে আসলে রিয়েল বাংলাদেশের ব্যাপারে আমরা জানতে পারবো না। বাংলাদেশেরই একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে বাংলাদেশ বিষয় হচ্ছে এক্সপার্ট হওয়ার জন্য, ইন্ডিয়াতে পড়ে কেউ বাংলাদেশে এক্সপার্ট হতে পারবে না। বা হচ্ছে কি বলে এটার নাম, আমেরিকাতে পড়ে এবং সে হার্ভার্ডে পড়লো, সে হচ্ছে বাংলাদেশে এক্সপার্ট হতে পারবে না, তাকে বাংলাদেশেই পড়তে হবে। তাকে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর অথবা বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে মানুষ মনে করবে যে হ্যাঁ হি অর শি ইজ নাও রিয়েলি অ্যান এক্সপার্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই জন্য আমাদের ইনস্টিটিউট থাকতে হবে। আর এছাড়াও এই ইনস্টিটিউটগুলো হচ্ছে ডিল করবে আমার কজন স্টুডেন্ট আছে, কোথায় আছে, কোন দেশে আছে,
মানে আমি ওই দেশের স্টুডেন্টগুলো এটার সাথে তার কানেক্টেড থাকবে। আর এই কানেকশনগুলো 1 2 3 দিনের জন্য, আমি যেটা বললাম এটা 1000 বছরের জন্য হতে পারে। আমরা প্রায় বলি আমাদের ইতিহাস থেকে, সভ্যতা থেকে, এই অঞ্চলে আমরা এটা করেছি, ইতিহাস আমাদেরকে এইটা বলছে, ওইটা বলতেছে। অর্থাৎ এই অঞ্চলগুলো এক গ্রুপ বলতেছে যে আমরা এটাকে এখন দখল করে নিব, আর গ্রুপ বলতেছে হচ্ছে যে না আমরা তো এটা তো আছে, তারা খুবই ইন্সপায়ার্ড হয় আমাদের সব অঞ্চল, আমাদের ইতিহাস আমাদের এটার বলে। কিন্তু আসলে এগুলো তো এভাবে হয় না, কারণ বর্তমান যে বিশ্বের যে আমরা ওয়ার্ল্ড অর্ডার যে সিস্টেম দেখি এটা এভাবে কাজ করে না। আপনাকে দেখাতে হবে যে আপনি কিভাবে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, কি দিচ্ছেন পৃথিবীর দায়িত্ব আপনি নিচ্ছেন কিনা। আপনি এই যে মানুষগুলা আজকে যেমন ত্রিপুরাতে বন্যা হলো, আমাদেরও বন্যা হলো, আমাদের এখান থেকে পজিটিভ অ্যাপ্রোচ ছিল, বলা হয়েছে যে আমরা প্রয়োজনে তাদেরকে ইয়ে দেবো, কিন্তু আপনি কিভাবে দেবেন? আপনার তো পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউট নাই। আপনাকে তৈরি করতে হবে হিউম্যানিটেরিয়ান এইড ইনস্টিটিউট অথবা হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্টাল ইনস্টিটিউট। এটা সবাই, পৃথিবীর সবাই, এটা ওপেন, এখানে কোনো সিক্রেট কিছু নাই। ফরেন পলিসিতে আমাদের মতো দেশগুলোর জন্য আসলে সিক্রেট বলতে কোনো কিছু নাই। আমাদের সবগুলো থাকবে ওপেন, এবং আমরা বলবো যে আমরা কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, আমাদের দখল এইটা সেটা এগুলো কিছু নাই। আমরা তো দূরে থাকি, পৃথিবীর সবচেয়ে শক্তিমান দেশ আপনি কল্পনা করেন, তাদের সফট পাওয়ার পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউটগুলো কল্পনা করেন, আপনি দেখবেন আপনি হ্যাপি হবেন আরো বেশি। যেমন এখানে আমি জানি না, অনেকে হয়তো জানেন সুসির যেমন বা নেসা, এরকম অনেকগুলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের স্কলারশিপ আছে 1 মাসের জন্য, 1 বছরের জন্য, এরকম। আমি শিওর, আমি একদম মানে ইয়াভাবে বলতে পারি, এখানে যদি কেউ এটা পায়, এটা সে প্রাণ খুলে প্রাউডলি বলবে যে আমি হচ্ছে সুসিরিয়াতে গেছি, আমি হচ্ছে এতে, কারণ সেইটাকে এটা একটা ইন্ডিকেটর যে কোয়ালিফাইড বা অনেকগুলো বিষয় থাকে এখানের সাথে। তো আমাদের দেশেরও এই বিষয়গুলো হচ্ছে, আপনি যখন এই দেশে ক্রিয়েট করবে, মানুষজন এটাকে হচ্ছে ধরেই নিবে। এটা তো সে আসলে ওই নিয়ত থেকে যাচ্ছে না, মানে বিপ্লবের এটা হচ্ছে সফট ভার্সন আর কি, যে আপনি এঙ্গেজটা কিভাবে করতেছেন। তো এই জন্য হচ্ছে এই যে হিউম্যান, যেটা বললাম যে আপনি দান করতে যাবেন, আপনি হচ্ছে ওখানে গিয়ে কোনো একটা হেল্প করবেন, সহযোগিতা করবেন, অর্থাৎ আপনার পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউট লাগবে। আপনার ওই ইনস্টিটিউটের মাধ্যমে আপনি হচ্ছে যাবেন, আপনি হচ্ছে ওখানে মানুষদের জন্য কিছু করবেন, এবং কি আপনি সেটা আবার বলবেন না যে মানুষদেরকে আমি এই জন্য ফিল করি কারণ ঐতিহাসিকগতভাবে এই মানুষগুলা এবং এরা সবাই আমরা একসাথে ছিলাম। কিন্তু এর মানে এই না যে হচ্ছে আমি ওদেরকে এখন দখল করতে যাবো, এর জন্য হচ্ছে আমি ওইখানে আমার এই প্ল্যান আছে, ওই না, রিয়েলি আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে ওদের সাথে ওদেরকে সহযোগিতা করতে, ওদের জন্য হচ্ছে কিছু করতে। তো এটার জন্য কি করতে হবে, আমার এই আলাপটার জন্য একটা ইনস্টিটিউট লাগবে, হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মতো কিছু ইনস্টিটিউট, যেটা হচ্ছে বিশ্বের সব জায়গায় আছে। আপনি ইউএস এইড এর কথা বলেন, ইউকে এইড এর কথা বলেন, টার্কিশ টিকার কথা বলেন, চায়না সিটকার কথা বলেন, আপনি হচ্ছে জাপানের জায়গার কথা বলেন, সবগুলোর অ্যাক্টিভিটি এরকম। আপনাদের সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি একটা ব্যাপার আপনার নেগেটিভ কোনো ধারণা আছে, কারোই নাই, কারণ ওইটা এভাবেই তৈরি করা হয়েছে। এটা আপনার আমার মেন্টালিটি এভাবেই দেওয়া হয়েছে যে এদের কাজে হচ্ছে রিয়েলি ভালো কিছু করা। তো আপনার কেন বাংলা এইড, বিডি এইড এরকম কোনো কিছু নাই? আমার তো করতে হবে না, আমাকে তো 5 কোটি টাকা দিতে হবে না, আপনি 5 টাকায় খরচ করেন, খরচ করতেছি হয়তো বা আমরা অনেক জায়গায়, কিন্তু আমাদের এই জায়গায় এই ন্যারেটিভ না থাকার কারণে আসলে আমরা যেই জায়গাটাতে আমাদের নিজেদেরকে, নিজের দেশকে আমাদের পরিচিত করানো দরকার, সেটা আমরা করতে পারতেছি না। সে জায়গাটাতে আমরা কোনো ইফেক্টিভিটি আনতে পারতেছি না, আমাদের পলিসি থেকে আমাদের কোনো আউটপুট নাই। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের 500 টাকা, 500 বা 500 কোটি টাকা আমি খরচ করেছি, সেখান থেকে দেখা যাবে না আমাদের 10 কোটি টাকাও ইনকাম নাই। এটা বড় কারণ হচ্ছে এই যে গ্যাপ, একটা বড় রকমের আমাদের গ্যাপ আছে। কিন্তু আপনি দেখেন, যেমন আমি বলি, আমি খুব ক্লোজলি পরিচিত চায়না সিটকার সাথে বা টার্কিশ টিকার সাথে, অথবা হচ্ছে আপনার ইউএস এইড এর সাথে, মানে ক্লোজলি বলতে আমি একাডেমিক্যালি খুবই ক্লোজলি পড়ালেখা করার কারণে এদের সবার হচ্ছে এটার আউটপুট আছে, প্রতি সময় তাদের এটাকে রিভিউ করা হয় কি করতেছে, এরপর আমাদের কি কি হচ্ছে, তারপর আমরা হচ্ছে কার সাথে এঙ্গেজমেন্ট করতেছি, সে আসলে আমার জন্য কতটুকু করছে। আমি যে 2 টাকা খরচ করছি, আমি যে বন্যার সময় গিয়ে 3 টাকা দিয়ে আসছি, একটা সিভিল সোসাইটি অথবা একটা এনজিওকে 5 টাকা দিয়ে আসছে, এর ফলে সে আমাকে কি দিছে, অর্থাৎ আউটকামকে চিন্তা করো। আর আউটকামটা কেন আসতেছে, কারণ হচ্ছে ইনস্টিটিউট থাকার কারণে। ঠিক সেম ওয়েতে হচ্ছে আপনি যদি এর কথা বলেন, বাংলা বা বাংলাদেশের একটা ইনস্টিটিউট থাকবে হিউম্যানিটির, সেখানেও আমাদের এইভাবে আমরা পর্যবেক্ষণ করতে বাধ্য, কারণ এটা গভর্নমেন্টের পলিসি। আপনি গভর্নমেন্ট পলিসি একটা পজিটিভ সাইড হলো, আপনি 2 টাকা খরচ করে আপনি যদি 2 টাকা 2 নাম্বারই করেও, মানে আপনি দুর্নীতি এবং কি খুবই খারাপভাবে যদি খেয়ে ফেলেন, আজও কালোকে এটা কিন্তু সামনে আসবেই যে এ অথবা বি একটা চোর, সে চুরি করে হচ্ছে টাকাটা খাইছে। সো এটা একটা পজিটিভ সাইড। এই জন্য আপনার গভর্নমেন্ট পলিসি হওয়া উচিত, যেন হচ্ছে চুরি করেও খাক কিন্তু এটার একটা রেকর্ড থাকবে। তো এই জন্য আমাদের একটা ইনস্টিটিউট হতে হবে, যেখানে হচ্ছে কেউ ধরে নিলাম চুরি করার ধান্দায় ইনস্টিটিউট খুলছে, কিন্তু তারপরেও এটা থাকুক, এটাই আমাদের ন্যারেটিভ হবে। আমরা চাই যে হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্টে এটার মাধ্যমেই হোক। এরপরে হচ্ছে থার্ড যে বিষয়টা নিয়ে আমি বলবো, সেটা হলো আসলে একটু এডুকেশন থেকে বলছিলাম, সেটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা।
হেরিটেজ, এই প্রচুর আমাদের গল্প আছে। আমি জানি আমার থেকে প্রচুর এক্সপার্ট মানুষ আছে যারা এটা নিয়ে কথা বলেন। আমি আসলে এই জায়গাটাতে এক্সপার্ট না, বাট এটাকে কিভাবে সফট পাওয়ার হিসেবে বা পাবলিক ডিপ্লোমেসি করে এটাকে অন্তত আমি আমি কিছু বলতে পারবো। আমাদের সিভিলাইজেশন মানে এই বিষয় নিয়ে প্রচন্ড আলাপ হচ্ছে, আমাদের বর্তমান সময়ে আলাপ হচ্ছে, সবসময় আলাপ হতো। আর এটা সত্য, এটা তো ইতিহাস তোকে মুছে দিতে পারে না। আমাদের যে একটা সভ্যতা ছিল, আমাদের যে একটা ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল, যেই জায়গা থেকেই হোক না কেন, সব জায়গাতে কিন্তু আমাদের কিন্তু ঐতিহ্য ছিল। কিন্তু এটাকে কেন আমরা ইফেক্টিভ হইতে নিতে পারি না? কারণ আমাদের পাবলিক ডিপ্লোমেসির যে ন্যারেটিভ থাকা দরকার ছিল, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা হচ্ছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ করে বাহিরের দেশকে টার্গেট করে। আমি কেন হচ্ছে পাচ্ছি না একটা রিপোর্ট, একটা অ্যানালাইসিস, যে একটা গভর্নমেন্ট অ্যানালাইসিস একদম পজিটিভ ওয়েতে, যে আমাদের সাথে ত্রিপুরার একটা মানুষের সম্পর্কটা যে 500 বছরের সম্পর্ক, আমার সাথে নেপালের অথবা ভুটানের একটা মানুষের সম্পর্কটা হচ্ছে আদিকালের, চায়নার যে বেল্ট অ্যান্ড রোডের যে সম্পর্ক, এটা আমার সাথে ছিল 1000 বছরের। তারপর ইন্ডিয়ার সাথে বা দিল্লির সাথে যে আমাদের সম্পর্ক, এটা তো বর্তমানে সময়ের না, এটা অনেক বছরের একটা সম্পর্ক। সেটা আমরা সফটলি আনতে পারি। আমাদেরকে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ার বিপ্লবী স্টাইলে যেটা বলি, তো প্রয়োজন নাই আমাদের এইগুলা করার। মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারো ইয়েতে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমি মনে করি এভাবে, কারণ এটা তো গোপন কিছু না। সো এটাকে আমরা কিভাবে আনতে পারি? এটার জন্য আমাদের একটা পাবলিক ডিপ্লোমেসি ন্যারেটিভ লাগবে, ইনস্টিটিউট লাগবে, যেখানে গভর্নমেন্ট পলিসিগতভাবেই হচ্ছে এটাকে সে পজিটিভলি দেখাবে যে হচ্ছে আমরা আসলে তোমাদেরকে ফিল করি। এটার জন্য আমি কিছু জিনিস বলি। আমার রিসেন্টলি একটা বইয়ে আমার লেখা হয়েছিল, ওখানে আমি একটা তথ্য নিয়ে কাজ করেছিলাম। তো আমি যে তথ্য নিয়ে কাজ করতে গিয়ে আমি যে আগের যতগুলো তথ্য ছিল এই রিলেটেড, যেমন সফট পাওয়ার, এগুলাকে আমি রিজেক্ট করেছিলাম। আমি বলেছিলাম যে এই যে সফট পাওয়ার বা এই যে জিনিসগুলা, এগুলো একটা বড় রকমের গ্যাপ হচ্ছে। এরা অনেকটাই হচ্ছে, মানে আমি এটার খুব সুন্দর বাংলা শব্দটা মনে পড়তেছে না, যে অন্টোলজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল আমরা বলি, বা ম্যাথোডোলজিক্যাল যদি বলি, এই জায়গাটা মারাত্মক রকমের একটা গলদ আছে। কি গলদ? সেটা হলো যে আপনি সবকিছু চিন্তা করতেছেন, আপনি একটা সফট পাওয়ার বানাবেন, আপনি চিন্তা করতেছেন আমেরিকা কিভাবে বানাইছে, চায়না কিভাবে বানাইছে, ইন্ডিয়া কিভাবে বানাইছে, ওভাবে আমার বানাইতে হবে। এটা হচ্ছে একটা মারাত্মক রকমের গলদ। কারণ হচ্ছে সে তার দেশের কনটেক্সটের আলোকে এটা তৈরি করছে। আর আমাদের যারা এই যে ডিপার্টমেন্টগুলো, আমরা যে এই যে সোশ্যাল সায়েন্সের যত ডিপার্টমেন্ট আছে, মোস্টলি তো আমরা হচ্ছে ইউরো ওয়েস্টার্ন সেন্ট্রিক চিন্তা ভাবনা থেকে এইগুলো আমরা যতই যাই বলি না কারণ, আমাদের পড়ার যত বই আছে সবগুলো ওই ইনস্ট্রুমেন্ট থেকে আসে। এই জন্য স্বাভাবিকগতভাবে আমরা ওইখান থেকেই চিন্তা করি। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হচ্ছে, বাংলাদেশ তো আমেরিকা না, বাংলাদেশ ইভেন ইন্ডিয়াও না, বাংলাদেশ এমনকি চায়নাও না, নেপালও না, ভুটান না, বাংলাদেশ বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ বাংলাদেশে। সো আমার যে জিনিসটা, আমার যে মানে যে যে সভ্যতা, আমার যে ইতিহাস, এখান থেকেই আমাকে কিন্তু আমার পলিসি বের করতে হবে। এখান থেকেই আমাকে হচ্ছে আমার এই যে বয়ান, ন্যারেটিভ বের করতে হবে। এটা যদি আমি করতে না পারি, এগুলো দেখবেন খুবই চমৎকার লাগবে 2-4 দিন, একটা ইনস্টিটিউট হয়েছে, খুব ভালো লাগতেছে, একটা সুন্দর ইনস্টিটিউট হলো, তাহলে তো মনে হয় আমরা এখন উল্টা পাল্টায় ফেলাম একদম, মানে খুব মানে অসাধারণ কাজ হচ্ছে আমাদের এই ধরে নিলাম একটা সরকারে। কিন্তু বাস্তবতা হলো, যদি আমাদের এই সোর্সটা আমাদের ইতিহাস সভ্যতা থেকে না হয়, এটা সাস্টেইন করবে না। সিভিলাইজেশনের হেরিটেজ ইনস্টিটিউটের কাজটা কি হবে পাবলিক ডিপ্লোমেসির জায়গা থেকে? সে বেসিক্যালি এটাই বের করবে। তার বেসিক টার্গেট থাকবে হচ্ছে আমার ইতিহাসে আমি কানেকশন বের করব, যেটা আমি পাওয়ার অফ বন্ডিং দিয়ে বলতে চাচ্ছিলাম, যে আমার বইটা তো, যে এই যে চায়নার কথা বলি আমরা, ইন্ডিয়ার কথা বলি আমরা, তারপর এই যে বিশেষ করে নন ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো যারা রিসেন্টলি খুবই ভালো আপনার মনে করেন সফট পাওয়ার ডেভেলপ করতেছে, সাউথ কোরিয়া বা ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর ধরেন, তো এই দেশগুলার কিন্তু নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব ওয়েতে তারা চিন্তা করে যে হচ্ছে আমি আমার ওয়েতে হচ্ছে এঙ্গেজমেন্ট করব। এখন যদি আমরা বলি যে হচ্ছে না এরা হচ্ছে আমেরিকায় ফলো করছে, না, এই বিষয়টা এমন না। তারা তাদের জায়গা থেকে হচ্ছে ইয়ে করছে। চায়নার স্টাইল হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড দেয়, তুরস্কর স্টাইলে এইড দেয়। তুরস্ক আমেরিকা দিছে দেখি তুরস্ক দেয় না, আমেরিকা বা হচ্ছে ইউকে দিয়েছে দেখি হচ্ছে চায়না করতেছে। বিষয়গুলো এমন না, নিজস্ব ওয়েতে তারা কিন্তু এঙ্গেজমেন্টটা তৈরি করে। তো এই জায়গা থেকে হচ্ছে সিভিলাইজেশন এবং কি হেরিটেজ ইনস্টিটিউট আমাদেরকে দেখতে হবে আমাদের 1000 বছর, 500 বছর অথবা আমাদের 5000 বছরের ইতিহাস সভ্যতা, বা আমরা ইন্ডুস সিভিলাইজেশনের কথা বলি, বা তারপর হচ্ছে বাংলা বেসিন কথা বলি, অথবা হচ্ছে আমাদের এই যে অঞ্চল, বাটি অঞ্চলের যে কথাগুলো আমরা বলি, সেখানের সাথে আমাদের কার কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, এই যে এত বছর, এত লম্বা একটা সময়, কোথায় আমরা কার সাথে পরিচিত হয়েছিলাম। এই পরিচিত হয়নি অবশ্যই, ইতিহাস যারা বলছিলাম এর আগে ওরা কাজ করছে, কিন্তু আমাদের কি করতে হবে, এটাকে নিয়ে এসে জাস্ট একটা পাবলিক ডিপ্লোমেসি, একটা ন্যারেটিভ বানাইতে হবে।
যেটার পলিসিগুলো গভর্নমেন্ট থেকে হবে। আর এই পলিসিকে বেস করে হচ্ছে আপনি যাবেন, আপনি ওই নেপালে যান, আপনি ভুটানে যান, আপনি হচ্ছে মিডল ইস্টের কোনো একটা XYZ যান, আপনি ওয়েস্টে যান, যার সাথে আপনার ওই যে সম্পর্ক হয়েছে সেটাকে আপনি নিয়ে আসেন, ওরা লোকে আপনি সম্পর্ক বিল্ড আপ করেন, ওরা লোকে আপনি কথা বলেন, তখন আপনার এই পলিসির আউটকামটা আসবে। সে ফিল করবে দেখো এই যে দেশটা আসছে এটা রিয়েলি আমার সাথে কোনো মানে ভালো কিছুর জন্যই আসছে। আর একদম কিচ্ছু যদি আউটকামও না হয়, অন্তত পৃথিবী সবাই জানবে এরকম একটা সভ্যতা ছিল পৃথিবীতে। আপনি 10টা কনফারেন্স করেন এটার উপরে, যে সিভিলাইজেশন এবং হচ্ছে হেরিটেজের উপরে, যেখানে পৃথিবীর সবচেয়ে হচ্ছে মানে বিখ্যাত ব্যক্তিগুলো আসো, তারা কথা বলুক, তারা বলুক যে বেঙ্গল বেসিন সিভিলাইজেশনটা কি, তারা এটা নিয়ে হচ্ছে আলোচনা করুক, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে প্যাট্রোনাইজ করা হোক, নট মানে হচ্ছে ABCD একটা থিঙ্ক ট্যাঙ্ক অথবা হচ্ছে একটা রিসার্চ ফার্ম হতে এটা দেখে হোক। কারণ ওটা থেকে আসলে আপনার ওই পাবলিক ডিপ্লোমেসি প্রডিউস হবে না, কারণ আমাদের যে টার্গেট আমরা যেটা করতে চাচ্ছি সেটা হবে না, হয়তো কিছু একটা হবে কিন্তু ওইটা হবে না। এরপরে মানে ফোর্থ, আমি অবশ্য অনেকগুলো পয়েন্ট আছে, আমি জানি না সাবেদিন ভাই কত মিনিট দেওয়া হয়েছে, আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, খুবই খুবই ধন্যবাদ, আমি খুবই সরি, আমি জানি না এত সময় নিয়ে ফেলছিলাম। লাস্ট হচ্ছে 1-2টা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে শেষ করতে চেষ্টা করব। যেমন বর্তমান সময়তে ডিজিটাল এবং কি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টিটিউট বা হচ্ছে এই ধরনের ল্যাব অথবা হচ্ছে এগুলাকে কাজে লাগিয়ে আপনার পাবলিক ডিপ্লোমেসি হচ্ছে প্রডিউস করা হয়। বিশেষ করে আমরা এখন কোন যুগে আছে, আমরা একটা AI এর যুগে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটা যখন আমাদের মাথায় আসে মোস্টলি আমরা হচ্ছে নেগেটিভ জিনিসগুলাই আছে, ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি, কারণ আমরা আমাদের মতো দেশ আমরা খুব সম্ভবত AI এর সাথে যত না পরিচিত, AI এর খারাপ দিকের সাথে সবচেয়ে বেশি পরিচিত। তো এটার একটা পজিটিভ জায়গা থেকে যদি আমরা দেখি, এই যে AI আসতেছে এটাকে তো আমরা থামাতে পারবো না, এটা অলরেডি আসতেছে। তো তাহলে আমাদের কি করতে হবে, এই ডিজিটাল যুগে বা ডিজিটাল যে সিস্টেম যতগুলো হোক, সোশ্যাল মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, এই জায়গাটাকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে আমরা এই আমাদের মিডিয়াগুলোকে বাংলাদেশের বিষয়ে বা একটা ইনস্টিটিউশনালাইজ করে আমরা সম্পর্ক বিল্ড আপ করবো অন্য একটা দেশের সাথে। সেটা কেমন হতে পারে, যেমন আমার দেশের ব্যাপারে, এই যে আমি একটু আগে বললাম যে হিউম্যানিটেরিয়ান এইডের কথা বললাম বা ইনস্টিটিউট, অথবা আমি বলতেছি যে এডুকেশনাল বা ডায়াসপোরা ইনস্টিটিউট অথবা হচ্ছে সিভিলাইজেশন ইনস্টিটিউট, এটা তো আপনাকে মানে মার্কেটিং করতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে, আপনার জানতে হবে যে হচ্ছে CNN এর মতো, অথবা CNN যদিও গভর্নমেন্ট না, আমি বিবিসির কথা বলি, বা TRT ওয়ার্ল্ড অথবা কাতারের আল জাজিরা অথবা হচ্ছে CGTN এর কথা বলি। তো এই যে মিডিয়া যারা আছে একদম পিওর আপনার গভর্নমেন্ট, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনার মাথায় কিন্তু এটা থাকে না, আপনার মাথায় থাকে যে হ্যাঁ খুবই তো ভালো, তো অনেক ভালো সংবাদ দিচ্ছে, সো অর্থাৎ সেইটা একটা অ্যাট্রাক্টেড করে ফেলছে, আপনি অটোমেটিক্যালি হচ্ছে এটাকে বিলিভে করে নেন যে হচ্ছে সে খুব ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ করতেছে, কিন্তু বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্টই করে, কিন্তু তার একটা স্পেসিফিক কিন্তু ইন্টারেস্ট থাকে। আমরা খুব স্বল্প সময় আগে আপনার একটা কাজ করেছিলাম, সেখানে আমরা এটা দেখাচ্ছিলাম যে মিডিয়াগুলোর একটা বড় রকমের মানে টার্গেট থাকে, যে সে যখন পলিসি ক্রিয়েট করে বা কোনো জিনিস নিউজ প্রেজেন্ট করে, শেয়ার করে, তখন সে আগে দেখে যে তার দেশের স্বার্থটা ঠিক থাকে কিনা। এটা মোস্টলি গ্রেট পাওয়ার যে কান্ট্রিগুলো আছে তারা এটা খুব ভালোভাবে মেনটেন করে। আমাদের ব্যাপারে আসতে গেলে আমরা অনেক সময় মিক্সড আপ হয়ে যায়। তো এটা পজিটিভ না নেগেটিভ সেটা আরেকটা ডিবেট। তবে এইখানে যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের লম্বা একটা সময়ের জন্য দীর্ঘ প্ল্যানের অংশ হিসেবে আমাদের নিজস্ব একটা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, যেটা সবাই চিনবে, যেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার বা এই অঞ্চল, আমি কিন্তু বাংলা বলতে আসলে বাংলাদেশও বোঝাচ্ছি না, আমি কিন্তু এই পুরো অঞ্চলের একটা রিয়েল নিউজ, সত্যিকারের নিউজ পাওয়ার জন্য আমাদের কেমন হতে হবে, এরকম একটা মিডিয়া হাউস লাগবে যেটা পুরোই গভর্নমেন্ট বেসড হতে পারে। আমরা বিটিভিকে তো করতে পারি, ওই যে বিটিভি ওয়ার্ল্ড আমাদের আছে ফর এক্সাম্পল, কিন্তু আমরা ওটাকে ওভাবে করতে পারি না, কারণ হয়তোবা আমার নলেজে গ্যাপ হতে পারে, হয়তোবা বাস্তবতার কারণে, যাই হোক না কেন, কিন্তু আমরা মনে করি এখানে একটা গ্যাপ ছিল, আর এই গ্যাপটার কারণে আমরা এটাকে পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউট করতে পারি নাই। তো আমি একটু আগে যেভাবে বলছিলাম যে আরো অনেকগুলো জায়গা থেকে আমাদের এই জিনিসটা ডিসকাশন করার সুযোগ আছে। আমি 4টা ইনস্টিটিউট বেসিক্যালি, বা এটার সাথে আরো যদি অ্যাড করি 5-6টা ইনস্টিটিউটের কথা বলেছি, যেটাকে আমরা পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের বর্তমান যে বাংলাদেশ অথবা ভবিষ্যৎ যে বাংলাদেশ তার নতুন একটা বয়ান তৈরি করতে পারে, যে বয়ানটার মূল টার্গেট থাকবে ফোর্স না, যে বয়ানটার মূল টার্গেট থাকবে কারো উপরে আমি গিয়ে দখলদারিত্ব, কারো উপরে আমি গিয়ে শক্তি ব্যবহার করে নিজে কন্ট্রোল না, সেটা না, আমি জাস্ট সিম্পলি একটা অ্যাট্রাকশন তৈরি করব, একটা চার্মিং একটা মানে পরিবেশ তৈরি করবো, মানুষজন আমার এখানে পড়তে আসবে,
মানুষজন আমার এখানে ঘুরতে আসবে, মানুষজন আমার খাওয়াকে পছন্দ করবে, মানুষজন হচ্ছে আমার ইতিহাসকে ভালোবাসবে, সভ্যতাকে ভালোবাসবে, আমার বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার পরিবেশকে ভালোবাসবে, এখানে সংস্কৃতিটাকে ভালোবাসবে, এখানে মুভি দেখতে পছন্দ করবে, ফিল্ম দেখতে পছন্দ করবে, নাটক দেখতে পছন্দ করবে। আর এগুলো সবগুলোই কিন্তু আমাদের অলরেডি আছে, কিন্তু আমাদের একটাই না, সেটা হলো আমাদের যে ন্যারেটিভ এবং পলিসি, সেটাই না। এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, এটা এক দুদিনের ব্যাপারও না, বাই দ্য ওয়ে, এটা একটা লম্বা সময়ের চিন্তার বিষয়, অনেক চিন্তার আমরা যদি বলি ফলে হয়তো এই ধরনের জিনিস আমরা সুন্দরভাবে করতে পারি। আমি বলবো না এগুলো সবগুলো ইমিডিয়েটলি হওয়া উচিত, কিন্তু আমি এটা আশাবাদ ব্যক্ত করি যে হচ্ছে অন্তত পক্ষে একটা দুইটা জিনিস দিয়ে আমাদের শুরু করা উচিত, যেটার মূল টার্গেটে থাকবে পাবলিক ডিপ্লোমেসি প্রডিউস করা। হয়তো বা আমি আবারও বলবো, হয়তো আমি জানি না বা আমার জানার গ্যাপ থাকতে হবে, কিন্তু 50 থেকে যে আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমি জানি না, যদি কেউ আমাকে বলতে পারেন যে এটা স্পেসিফিক পাবলিক ডিপ্লোমেসি একটা ইনস্টিটিউট যেটা কাজে হচ্ছে অন্য দেশের সাথে এই করে আমাদের দেশের প্রতি মানে মানুষ যেন ভালোবাসে আমাদেরকে, কোনো চিয়া ছাড়াই ইতিহাসের কারণে আমাদের ভালোবাসবে, এটার জন্য হয়েছে। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আর কি আমি আমার আজকের লেকচারটা এখানে শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে কোশ্চেন থাকলে।